এই ফারু, তোর হাতে কি হয়েছে? মায়ের ডাকে ঘুমটা হালকা হয়ে যাওয়ায় ফরিস্তা যখন আবারও ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, তখনই ফারজানা বেগমের মুখে হাতের কথা শুনে কলিজার ভিতরে ছ্যাদ করে উঠল ফরিস্তার। এতক্ষণ ঘুমে চোখটা না খুলতে পারায় সেই চোখ জোড়া হঠাৎই খুলে গেল। মুহূর্তের মাঝে ঘুমটা উদা হয়ে গেল ফরিস্তার। ফরিস্তা তড়িঘড়ি করে উঠে বসে হাতের দিকে তাকিয়ে দেখতে পেল ফুল হাতের জামার হাতাটা ঘুমের ঘোরে হাতের কবজি পর্যন্ত উঠে গেছে, যেটা দেখার সাথে সাথে ফরিস্তার বুকের ভেতরেও ধক করে উঠল। কিছুটা সময় নিয়ে ফরিস্তা ফারজানা বেগমের হাতের মুঠো শক্ত করে সরিয়ে দিয়ে তারপর হাতে টেনে দাগটা ঢাকতে চাইল। বারবার ঢোক গিলে বোকা হেসে বলে উঠল ফরিস্তা, আম্মু কিছু না, একটু লেগে গিয়েছিল, আর কিছু না। ফারজানা বেগম গম্ভীর হয়ে ফরিস্তাকে অবলোকন করতে করতে বলে উঠল, ফারু, আমি কিন্তু মিথ্যা কথা বলা একদম পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। মায়ের মুখে তুমি সম্বোধন শুনে ঢোক গিলল ফরিস্তা। ফারজানা বেগম ওকে দুটার সময় তুমি সম্বোধন করে। এক, যখন ও অসুস্থ থাকে তখন আদর করে তুমি সম্বোধন করে। আর দুই, যখন খুব রেগে যায় তখন ডাকে। এখন এই মুহূর্তে এক নাম্বারটা হওয়ার কোনো চান্সই নেই। তার মানে এই মুহূর্তে ওর মা খুব রেগে আছে। ভাবতেই শুকনো ঢোক গিলল ফরিস্তা। ফরিস্তার ভাবনার মাঝে ফারজানা বেগম ফরিস্তার হাত সামনে এনে হাতা কবজি থেকে উঠিয়ে বলে উঠল, দু হাতেই সেম দাগ, স্পষ্ট বলে দিচ্ছে এটা কিসের দাগ। আমি তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি এই দাগের কারণ কি। ফারজানা বেগম সব কিছু ধরে ফেলাতে ফরিস্তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন কি জবাব দেবে ও? সত্যি কথা তো ভুলে বলা যাবে না, তাহলে কেলেঙ্কারি বেজে যাবে। ভাবতেই ফরিস্তা কি জবাবদিহি করবে, ভাবতেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসলো। ফরিস্তা তৎক্ষণাৎ ইতস্তত করে বলে উঠল, আসলে আম্মু, জানোই তো কলেজ ভার্সিটিতে প্রথম প্রথম সিনিয়ররা জুনিয়রদের র্যাগ দেয়। তো কাল ফার্স্ট ডে ছিল না, তাই কিছু সিনিয়র আপুরা র্যাগ দেয়। জানোই তো হুডাট আমার মাথাটা গরম হয়ে যায়, তাই সিনিয়র আপুদের সাথে ভুলবশত বেয়াদব করে ফেলি। আর তার শাস্তি হিসেবে তারা 1 ঘন্টা চেয়ারের সাথে বেঁধে রেখেছিল আমায়। ফরিস্তার কথায় ফারজানা বেগম ফরিস্তাকে অবলোকন করতে করতে বলে উঠল, তোমায় কি বলেছিলাম তোমার মনে আছে তো? ঢাকা আসার আগে তোমাকে কি বলে এনেছিলাম, সেটা কি ভুলে গিয়েছো তুমি? বলেছিলে এখানে এসে কোনো গ্যাঞ্জামে জড়াবে না। তাহলে কোনো সিনিয়রদের সাথে বেয়াদবি করছো কেন? যেহেতু সিনিয়ররা র্যাগ দিয়েছে, এটার সাপোর্টও আমি দেই না, তাই দুজনে এই ভুল ছিল, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। বাট নেক্সট টাইম যদি কোনো ঝামেলায় জড়াও, তাহলে কিন্তু আমি আবার সিলেটে ব্যাক করব। ভুলে যেও না তোমার স্বপ্ন পূরণের জন্য আমি আবার ঢাকা পা দিয়েছি। আমি তোমাকে সব ধরনের ফ্রিডম দিয়েছি, শুধু তার বিনিময়ে বলেছি তোমার এই হুটহাট মাথা গরম করে ঝামেলা জড়ানোর স্বভাব ছাড়তে হবে। আমার এই কথা না শুনলে আমি বাধ্য হব তোমার ফ্রিডম কেড়ে নিতে। ফারজানা বেগমের কথায় ফরিস্তা ঢোক গিলে মাথা নিচু করে ছোট্ট করে বলে উঠল, আম্মু, আর কোনো ঝামেলায় জড়াবো না, প্রমিস। ফারজানা বেগমও গম্ভীর গলায় বলে উঠল, কথাটা মনে থাকে যেন। এবার ফ্রেশ হয়ে এসো, খেতে বসো। এই বলে ফারজানা বেগম রুম থেকে চলে গেল। এদিকে ফারজানা বেগম যেতে বড় করে নিঃশ্বাস নিতে ফরিস্তা বিড়বিড় করে বলে উঠল, আম্মু, যদি জানতে না তোমার মেয়ে কি ঝামেলা জড়িয়েছে, তাহলে নির্ঘাত মিনি স্ট্রোক করে ফেলতে এতক্ষণে। ফরিস্তার বিড়বিড়ানি মাঝে ফারজানা বেগম ফের ডেকে ওঠেন ফরিস্তাকে। ফলে ফরিস্তা তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে খেতে চলে গেল। দুজনের খাওয়ার মাঝে ফারজানা বেগম আর একটাও কথা বললেন না। খাওয়া শেষ হলে চুপচাপ এঁটো থালা বাসন নিয়ে বেসিনে চলে গেল। তা দেখে ফরিস্তা ঠোঁট উল্টালো। এবার মায়ের রাগ কিভাবে ভাঙাবে ভাবতেই ফরিস্তা ফারজানা বেগমের পিছু পিছু যেয়ে পিছন থেকে ফারজানা বেগমকে জড়িয়ে ধরে বলে উঠল আদুরি স্বরে, ও আম্মু, এবারের জন্য ক্ষমা করে দাও না। বলেছি তো আর কখনো এমন ঝামেলায় জড়াবো না। আর রাগ করে থেকো না প্লিজ। তুমি রাগ করে থাকলে আমার কান্না কান্না পায়। এবার কিন্তু সত্যি সত্যিই কান্না করে দেব আমার সাথে কথা না বললে। মেয়ের এমন বাচ্চামো কথাতে ফারজানা বেগম মৃদু হেসে থালা বাসনটা ধুতে ধুতে বলে উঠল, ক্ষমা তো তখনই করেছি, বলেছি তো, শুনিসনি? পয়সা তখন দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল, তা তো মন থেকে আর করনি। মন থেকে করলে এমন রাগ করে থাকতে না নিশ্চয়ই। এদিকে ফরিস্তার কাজে ফারজানা বেগম ফের মৃদু হেসে ফরিস্তার দিকে ঘুরে বলে উঠল, তা আমার আহ্লাদি কন্যা মা, রাগ করে নেই এখন, কিন্তু পরের বার এমন কিছু করলে আমি যদি শুনি সত্যি সত্যি রাগ করব। ফারজানা বেগমের কথায় ফরিস্তা মৃদু হেসে আম্মাকে জড়িয়ে ধরে বলে উঠল, এরকম কিছুই হবে না আম্মা। ফরিস্তার কথা বলার মাঝে কলিং বেল বেজে উঠল। তা দেখে ফারজানা বেগম বলে উঠল, হয়েছে নে,
এবার যে দেখ তো কে এসেছে। বাড়িওয়ালা আপা এসেছে মনে হয়। কাল তার সাথে দেখা হয়েছিল, খুবই রসিক মানুষ। বলেছিল আজ আসবে দেখা করতে। তোমাকে কাল দেখতে চেয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আর বাসায় আসেনি। ফারজানা বেগমের কথায় ফরিস্তা সম্মতি দিয়ে মেন ডোর খুলে দিতে চোখের সামনে ফুটে উঠল হাস্যোজ্জ্বল একটা মুখশ্রী। ফরিস্তা দেখলো উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটিকে, দেখে বুঝতে পারল এই হয়তো বাড়িওয়ালা। তাই ফরিস্তা মুখে হাসি টেনে বলে উঠল, আন্টি কেমন আছেন? আমেনা বেগমও মুচকি হাসি দিয়ে বলে উঠল, ভালো আছি। আমেনা বেগম এবার বলে উঠল, তুমি কি ফারজানা আপার মেয়ে ফরিস্তা? প্রতি উত্তরে ফরিস্তা বলে উঠল হালকা হেসে, হ্যাঁ। আমেনা বেগম মুচকি হেসে বলে উঠল, মাশাআল্লাহ, খুব কিউট তুমি। তোমার আম্মু কোথায়, বাসায় আছে? আমেনা বেগমে এরকম সুমধুর কথা শুনে ফরিস্তা বুঝলো যে আসলে উনি খুবই রসিক। এবার ফরিস্তা হাসি মুখেই মুচকি হেসে বলে উঠল, আম্মু বাসায় আছে, আপনি বাহিরে কেন? ভিতরে আসুন আন্টি। আমেনা বেগমও মুচকি হেসে প্রতি উত্তর করলো, তোমাদের সাথে আজ আড্ডা দেবো বলেই এসেছি। আমার মেয়েটা আসছে তাই দাঁড়িয়ে আছি, ওই তো এসে পড়েছে। আমেনা বেগমের কথা শুনে ফরিস্তা সামনে তাকাতেই দেখতে পেল লিফট দিয়ে নেমে এলো একটা মেয়ে। ওদের সামনে এগিয়ে এসেছে। উজ্জ্বল ফর্সা মেয়েটা ওদের সামনে এসে ফরিস্তার দিকে হাত উঠিয়ে ইশারা করে বলল, হ্যালো। ফরিস্তা হালকা হেসে হ্যালো বলতে পিছন থেকে ফারজানা বেগম বলে উঠল, একে ফরিস্তা, ওনাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? কথাটা বলে ফারজানা বেগম আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না আপা, আমার মেয়েটা যে কি করে না, ভেতরে এসে বসুন। ফারজানা বেগমকে বিচলিত হতে দেখে আমিনা বেগম বলে উঠল, আপনার মেয়ে দোষ নেই, আমি তো ভিতরে যাইনি। আসলে আদরিবা আসতে একটু দেরি করছিল তো, তাই ওর জন্য দাঁড়িয়েছিলাম বাইরে। আমিনা বেগমের কথায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফারজানা বেগম আদরিবার দিকে তাকিয়ে বলে উঠল, ও আচ্ছা, কেমন আছো আদরিবা? মুচকি হেসে বলে উঠল ফারজানা বেগম। আদরিবা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ফারজানা বেগমও মুচকি হেসে বলে উঠলেন প্রতি উত্তরে, এসো তোমরা সবাই ভেতরে এসো। এই বলে সবাইকে ভিতরে নিয়ে ড্রয়িং রুমে যেয়ে বসালো। তারপর টুকটাক গল্প জুড়ে দিল সবাই। গল্পের এক পর্যায়ে জানতে পারলো আদ্রিবা আর ফরিস্তা একই ক্লাসে একই ভার্সিটিতে পড়ে, এমনকি একই ডিপার্টমেন্টে দুজন। এই খবরটা জানার পর দুজনের মাঝে বন্ডিংটা যেন মুহূর্তের মাঝে পাল্টে গেল। বড়দের মাঝে ওরা না থেকে ফরিস্তা আদ্রিবাকে নিয়ে ওর রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে রাত যে গল্প শুরু করে দিল দুজনে। সকালে ঝামেলা মিটমাট করে বিকেলের দিকে বাসায় ফিরল তাজ। বাসায় এসে ফ্রেশ হয়ে তাজ নিচে নামতেই রেহেলা বেগম আর রুবিনাকে ছাড়া আর কাউকে চোখে পড়ল না। তাই তাজ রেহেলা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মেজো মা, খাবারটা দাও তো, খুব খিদে পেয়েছে। তাজের কথায় রেহেলা বেগম ম্লান হেসে রুবিনাকে সব খাবার গরম করে আনতে বলল। এতক্ষণ তাজের অপেক্ষায় বসেছিল রেহেলা বেগম। চৌধুরী বাড়ি প্রথম সন্তান তাজ, তাই ওর প্রতি সবার ভালোবাসার টানটা একটু বেশি। যতই অন্যায় করুক তবুও সবার প্রথম ভালোবাসাটা তো এই ছেলেটাকে ঘিরেই। এই ছেলেটা যে সকাল সকাল না খেয়ে বেরিয়ে গিয়েছে, জানে সারাদিন আর কিছুই খাবে না। এই ছেলে যতই পরিবর্তন হয়ে যাক না কেন, সবাই জানে মা আর চাচির হাতে রান্না ছাড়া ঠিক মতো খেতে পারে না এই ছেলে। তাই তো প্রায় সময়ই বাইরে থাকলেও না খেয়ে কাটিয়ে দেয় এই ছেলে। তাহমিনা বেগম অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য তাহমিনা বেগমকে রেস্ট নিতে বলে দুপুরের থেকে রেহেলা বেগমের তাজের অপেক্ষায় ছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে গেল, তাজের দেখা এই মিলল। রেহেলা বেগমের ভাবনার মাঝে রুবিনা খাবার গরম করে আনতেই রেহেলা বেগম তাজকে খাবার বেড়ে দিল। সকাল থেকে না খেয়ে থাকায় অতিরিক্ত খিদের জন্য খাবার দেওয়ার সাথে সাথে তাজ খাবার খাওয়া শুরু করলো। কয়েক লৌমা খাওয়ার পর কিছু একটা মনে পড়তেই তার চোখ তুলে রেহেলা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, মেজমা, আম্মু কোথায়? তাজের প্রশ্নে রেহেলা বেগম ছোট্ট করে উত্তর দিল, ভাবির শরীরটা একটু খারাপ, তাই রেস্ট করছে। তাজ রেহেলা বেগমকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে উঠল, মেজমা, কিছু কি হয়েছে? তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? প্রতি উত্তরে রেহেলা বেগম বলে উঠল, না না, আমার কি হবে? তুই কথা না বলে চুপচাপ খাওয়া শেষ কর। সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি। রেহেলা বেগমের কথায় তাজ শান্ত স্বরেই বলে উঠল, বাবা কি রাগারাগি করেছে? রেহেলা বেগমের পুরো কথা অগ্রাহ্য করে শান্ত গলায় প্রশ্ন ছুড়ল তাজ। তাজের প্রশ্ন রেহেলা বেগম না বলতে যাবে, তখনই তার আগেই রুবিনা ক্ষিপ্ত স্বরে বলে উঠল, একদম মিথ্যা কথা বলবেন না আম্মা। খালুজান শুধু রাগারাগি করেননি, এক প্রকার তাণ্ডব করেছে বাসায়, যার জন্য বড় আম্মার প্রেসার হাই হয়ে গিয়েছে।
অসুস্থ হয়ে পড়েছে। আপনারা বাবা ছেলে রোজ রোজ এক একটা তাণ্ডব ঘটান, আর পুরো ঝড়ঝাপটা গিয়ে পড়ে বড় আমার ওপরে। এই মানুষটা একা একটা শরীরে আর কত ঝড়ঝাপটা সহ্য করবে? বলতে বলতে রুবিনার চোখে পানি চলে আসলো। এই বাসায় কাজ নেওয়ার পর থেকে রেহেলা বেগম ওকে কাজের মেয়ে না, বরং নিজের মেয়ের মতোই স্নেহ করেছে। সেই মায়ের এমন কষ্ট আর সহ্য করতে না পেরে যেই তাজকে বাঘের মতো ভয় পায়, আর সেই তাজের মুখের উপরেই কথাগুলো বলে উঠল। এদিকে রুবিনাকে এত কথা বলতে দেখে রেহেলা বেগম ইশারায় অনেকবার চুপ থাকতে বলেছে, কিন্তু কে শুনে কার কথা। এদিকে রুবিনার কথায় তাজ কিছুক্ষণ থাম মেরে হঠাৎ খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। তাজকে উঠে দাঁড়াতে দেখে রেহেলা বেগম বিচলিত হয়ে বলে উঠল, এ কি তাজ, উঠছো কেন? সারাদিন তো কিছুই খাসনি, পুরো খাবারটা আগে শেষ কর, আর তা না হলে শরীর খারাপ করবে। অতীতে তাজ বলে উঠল, খিদে নেই। কথাটা বলেই তাজ কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল। তাজ যেতে রেহেলা বেগম রুবিলার দিকে তাকিয়ে চোখ গরম করে বলে উঠল, কতবার তোকে কথাগুলো বলতে বারণ করেছি, তারপরও কেন বলেছিস? ছেলেটা এমনি সারাদিনে না খাওয়া, এখন একটু খাবে, তাও খেয়ে। আর কথাটা বলতে না দিয়ে রুবিনা অসহায় স্বরে বলে উঠল, যেই ছেলের জন্য তোমরা কষ্ট ছাড়া আর কিছুই পাও না, তারপরে সেই ছেলের জন্য এত এত কেন ভাবো তোমরা? কই, তাজ ভাইজান তো আপনাদের কথা ভাবে না। যদি ভাবতো তাহলে বড় আমাকে এভাবে প্রতিনিয়ত এমন ধুকে ধুকে কষ্ট পেতে হতো না। এবার রেহেলা বেগম শান্ত স্বরে বলে উঠল, রুবি, ছোট মানুষ হয়ে এত বোঝা লাগবে না তোর। আর কখনো যদি দেখেছি বড়দের সাথে এভাবে কথা বলতে, তাহলে কিন্তু মার খাবি আমার হাতে। আসবো? রিফাত চৌধুরী রুমের কাছে যেয়ে ভেজানো দরজায় নক করে বলল তাজ। দরজা ওপাশ থেকে রিফাত চৌধুরী শক্ত গলায় বলে উঠল, আমার রুমে তোমার ছায়াও যেমন দেখতে না পাই। রিফাত চৌধুরী কথায় তাজ কানে না দিয়ে রুমে ঢুকে বলল, তোমার রুমে কে এসেছে? আমি তো আমার মায়ের রুমে এসেছি। রিফাত চৌধুরী এবার শক্ত গলায় বলে উঠল, কথা যখন শুনবেই না, তাহলে অনুমতি নিতে কে বলেছে? তাজ রিফাত চৌধুরী কথায় কানে না দিয়ে ঘুমন্ত তাহমিনা বেগমের কাছে এগিয়ে গেল। কিছুক্ষণ নীরবে মায়ের দিকে তাকিয়ে থেকে কিছু একটা খোঁজার জন্য পুরো রুমে একবার চোখ বুলালে কাঙ্ক্ষিত জিনিসটা টেবিলের ওপরে পেয়ে গেল। সেখান থেকে প্রেসার মাপার মেশিনটা এনে তাজ তাহমিনা বেগমের প্রেসার মাপতে দেখতে পেল প্রেসার এখন ঠিক আছে। প্রেসার স্বাভাবিক মাত্রায় ফিরে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তাজ। রিফাত চৌধুরীর দিকে তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠল, তোমাকে বারবার বলেছি আমার উপরে রাগ মায়ের উপর ফলাবে না। যা বোঝাপড়া করার আমার সাথে করবে। তারপরও বারবার কেন মায়ের উপর রাগ খাটাও? তাজের কথা শুনে রিফাত চৌধুরী রাগী স্বরে বলে উঠল, তোমার কোথায় আমায় চলতে হবে? মায়ের জন্য যদি এতই চিন্তা, তাহলে এটা বোঝো না তোমার মা আমার টেনশনের না, বরং তোমার টেনশনে দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। অন্যের দোষটা না খুঁজে আগে নিজের দোষ খোঁজো, তারপর আমার সাথে তর্কে জড়াতে এসো। রিফাত চৌধুরীর কথায় তাজ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রুম ছেড়ে বেরিয়ে গেল। আপাতত রিফাত চৌধুরীর সাথে তর্কে জড়ানোর মুড নেই তার, তাই কোনো কথা না বলে হন হন করেই রুম থেকে ছেড়ে বেরিয়ে গেল নিজের রুমে। সেখানে গিয়ে সৌরভ চৌধুরীকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে তাজ তার পাশে গিয়ে বলে উঠল, কি হয়েছে চাচ্চু? তাজের প্রশ্নে সৌরভ চৌধুরী চিন্তিত মুখ লুকিয়ে বলে উঠল, হসপিটালে কি হয়েছিল যার জন্য বড় ভাই আজ এতটা খেপে গিয়েছে? তাজ তখন সন্ধিয়ান স্বরে বলে উঠল, আগে বলো তোমার কি হয়েছে? সৌরভ চৌধুরী তখন চিন্তিত স্বরেই বলে উঠল, তেমন কিছু না, তুই বল আগে হসপিটালে কি হয়েছে? সৌরভ চৌধুরী যে কিছু একটা লুকাচ্ছে বুঝতে পারল তাজ, কিন্তু কিছু বলল না। এরপর আস্তে ধীরে খুলে বলল কিভাবে কি হয়েছে সব। সব শুনে সৌরভ চৌধুরী কপালে আরও চিন্তার ভাঁজ পড়ল। তা দেখে তাজ বলে উঠল, চাচ্চু কি হয়েছে বলবে তো? তোমাকে এমন কেন লাগছে? কেউ কি কিছু বলেছে তোমায়? তাদের কথায় প্রতিউত্তরে সৌরভ চৌধুরী বেশ চিন্তিত স্বরেই বলে উঠল, কেউ একজন কয়েক মাস যাবৎ বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে, এমপির পদ থেকে সরে যেতে বলছে। কারো হুমকি আমি পরোয়া করি না, কিন্তু খবর পেয়েছি তারা এবার আমাকে রেখে তোকে টার্গেট করেছে। তোর পার যতদিন আছে, তুই যতদিন আমার পাশে আছিস, ততদিন আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই এই জন্য তোকে টার্গেট করে তোকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে যাচ্ছে। সৌরভ চৌধুরী কথায় তাজ মুচকি হেসে বলে উঠল, তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ চাচ্চু? সিরিয়াসলি? তখন সৌরভ চৌধুরীও চিন্তিত স্বরেই বলে উঠল, দেখ বিষয়টা খুব সিরিয়াস। কেউ যদি আমাদের সামনে থেকে আঘাত করতে আসে, তাহলে তাকে উপরে ফেলা আমাদের বাঁ হাতের কাজ, কিন্তু কেউ যদি পিছন থেকে আঘাত করে,
তাহলে সেই আঘাতের মোকাবিলা করা এতটাও সহজ না। আমরা জানতেই পারবো না আমাদের আশেপাশে থাকা ভালো মানুষ রূপে কে কখন পিছন থেকে আঘাত করে বসবে।